চট্টগ্রাম মহারানী স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মহোদয়, আমাদের গর্বের দল জনতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন, জনতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় সামাজিক সংস্থা জাসাস হাটাজারি উপজেলা পৌরসভা থেকে আয়োজিত এই কর্মী সভা এবং মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আলোচিত আয়োজন সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আলোচক, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সহ সামনে উপস্থিত সকল পর্যায়ের নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আজকে অনেকক্ষণ ধরেই বক্তারা বক্তব্য দিয়েছেন, আমি খুব দীর্ঘ করবো না। আমি দুটি ভাগে আজকে কিছু কথা বলব। প্রথম ভাগটা হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে। দেখেন, আমরা সবাই 16 ডিসেম্বর আসলে এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করি এবং র্যালি করি, সমাবেশ করি, শহীদ মিনারে অথবা যে কোনো সমাজস্থলে আমরা ফুল দিয়ে সম্মান জানাতে চাই। কিন্তু আমাদের কি একবারও চিন্তা হয় যে 16 ডিসেম্বরের তাৎপর্যটা কি, এটার ব্যাপারে জানার জন্য? আমার মনে হয় না। বাংলাদেশের ইতিহাস গত 17 বছর ধরে যেভাবে ইচ্ছা সেভাবেই লেখার চেষ্টা করা হয়েছে, বিকৃত করার চেষ্টা করা হয়েছে। 1971 সালে মার্চ মাসে যখন তৎকালীন রাজনীতিবিদরা নিজ দায়িত্বে ব্যর্থ হয়ে পাকিস্তানি সরকারের ছত্রছায়া বসে রাজনীতি খেলা খেলছিলেন, তখন বাংলাদেশিদের ডাকে, বাংলাদেশিদের মনের চাহিদা বুঝে একজন চাকরিরত মেজর প্রচন্ড রকমের রিস্ক নিয়ে মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছে। আপনারা জানেন, যারা সেনাবাহিনীতে কর্মরত আছে ওনাদের কিন্তু সিভিল লতে কোনো বিচার হয় না, ওনাদের বিচারের কোন মাসে। সেদিন আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি কিন্তু জানতেন না যে বাংলাদেশ স্বাধীন হবে। যদি আল্লাহ না করুন বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে কিন্তু ওনার মৃত্যুদণ্ড হতো। তাহলে একটা মানুষ অত্যন্ত তরুণ, কোনো সময় রাজনীতি করেননি, শুধুমাত্র দেশপ্রেমের কারণেই কিন্তু দেশের মানুষের মনের কথা বুঝে যখন তৎকালীন আওয়ামী লীগের বড় বড় নেতারা সহ পাকিস্তানে পালিয়েছিল, স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়েছে, তখন কিন্তু উনি বাংলাদেশিদের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে কি করলেন? ইন্ডিয়া চলে গেলেন না, উনি এই বাংলাদেশে থেকে সম্মুখ যুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন এবং সফলভাবে উনি পুরো মুক্তিযুদ্ধকালীন সময় ফিল্ডে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। এখান থেকে দুটো জিনিস আমাদের শেখার আছে। এক, দেশপ্রেম বলে কয়ে হয় না, দেশপ্রেম অভিনয় করে হয় না, এটা মনের থেকে আসতে হয়। জিয়া রহমান সাহেব মনের থেকে দেশপ্রেম এসেছিল বলেই উনি সেদিন একটি ঘটনার মাধ্যমে মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশে স্বাধীন দেশ বলে ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা, তার সেই দেশপ্রেম তাকে বাংলাদেশের অবিসংগঠিত কিংবদন্তি নেতা হিসেবে পরিণত করেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
দ্বিতীয় প্রশ্ন, নেতা হলাম, খালি বললাম এটা করো এটা করো এটা করো, কিন্তু নিজে আরামায়েশের জীবনযাপন করছে, সেটাকে কি নেতা বলে? উনি শিখিয়েছেন নেতৃত্ব মানে হচ্ছে আগে নিজে করে তারপর সহকর্মীদেরকে বলা তোমরা এটা করো। মিছিলের প্রথমে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের প্রথমে নেতৃত্ব দিয়েছেন, তারপর সহযোদ্ধাদেরকে নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে এবং মুক্তিযুদ্ধে তার সফল অবদানের কারণে ওনাকে বীরুত্তম বলে উপাধি দেওয়া হয়েছিল। তো এখন গত 17 বছর ধরে যারা দেশ বিদেশে পালিয়েছিল আর যারা এই ফ্যাসিস্ট সরকার যে পালিয়ে গেছে, যে আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করেছে, যুদ্ধ করেছে, তাদের অবস্থাকে এক হওয়া উচিত। যারা গত 17 বছর আমার দলের নেতাকর্মীদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জেল জুলুমের শিকার করেছে, রাতকে রাত মাসকে মাস বাসায় থাকতে দেয়, সেই সব দোষরদেরকে দিয়ে ঘোরা, মানুষ বাড়ানো, এটা কি শোভা পায়? এগুলো বর্জন করতে হবে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইদানিং দেখতে পাচ্ছি কিছু আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় পার্টির লোকজন নিয়ে কিছু লোকজন এলাকায় ঘোরাঘুরি করার চেষ্টা করছে। 17 বছর দেখি নাই, এখন রাস্তায় রাস্তায় কাগজ বিলালে হবে? হবে না। মানুষ অত বোকা না, কর্মীরা অত বোকা না। 17 বছর ধরে যারা এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, তারাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রকৃত সৈনিক। আর যারা 17 বছর পরে আসছে তারা হচ্ছে শেখ মুজিব, শেখ হাসিনার বংশধর। আচ্ছা, তাহলে গেলে 71। এবার আসুন 2024। 17 বছর ধরে যে অমানবিক নির্যাতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপর হয়েছে, এই তারপরেও 17 বছর যেভাবে বাংলাদেশের বিরোধী দলের সংসদে না থেকেও বিরোধী দলের ভূমিকা পালন করে গেছে যে দলটি, সে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 17 বছর আন্দোলন করেছে, সময় মতো কৌশল পরিবর্তন করে সেই মহানায়কের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কিন্তু 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে। তাহলে এটা কি প্রমাণ করে? ও মাঝখান দিয়ে তো 90 চলে গেছে। 1990 সালে যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে পুরো দেশ ও জাতি ঐক্যবদ্ধ, আবার লং ড্রাইভে চলে গেল কে? পলাতক হাসিনা। তখন সেই মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মী আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু স্বৈরাচারের পতন হয়েছিল 90-এর অভ্যুত্থানে। একইভাবে এই 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, অত্যন্ত কৌশলী এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেপথ্য থেকে নেতৃত্ব দিয়ে পুরো জাতিকে এবং সমমনা সকল রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে এই ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করেছে। এটা প্রমাণ করে দেশের স্বার্থে, দেশের কল্যাণে, দেশের প্রয়োজনে বারবার যে পরিবার জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকেছে, লড়াই করেছে এবং লড়াই জিতেছে, সেটি হচ্ছে একমাত্র শহীদ জিয়া রহমানের পরিবার। আমরা সেই পরিবারেরই সদস্য, আপোষ করলে চলবে না।
আপোষ করলে চলবে না। যুদ্ধ কিন্তু পুরোটা শেষ হয়নি। এখনো কি নির্বাচিত সরকার এসছে? আমাদের নেতা জনাব তারেক রহমান কি বাংলাদেশে ফেরত এসছে? তাহলে যুদ্ধ কি শেষ? ইলেকশন খেললে হবে? কাজ করা লাগবে না? যুদ্ধ শেষ করা লাগবে। এই যুদ্ধ শেষ কিভাবে হবে? অবিলম্বে। যেহেতু কেয়ারটেকারের বাতিলের যে রায় সেটা বাতিল হয়েছে, তার মানে বাংলাদেশে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রথা পুনর্বহাল হয়েছে, তাই না? এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি? একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, ঠিক কিনা? এটা কি নির্বাচিত সরকার? আন্দোলন কি শুধু 5-10 জনে করছে? বাংলাদেশের 18 কোটি মানুষ আন্দোলনে ছিল না? বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল না? যারা শহীদ হয়েছে মেজরিটি কারা? এরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জামাত সহ মহিলা দল, আমাদের তাঁতি দল, কৃষক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরা। কিন্তু আমরা দলীয় পরিচয়ে যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি বাংলাদেশী হিসেবে। কেন? বাংলাদেশকে রাহুমুক্ত করতে হবে। আমাদের ঐক্যের কারণে, আমাদের নেতার দৃঢ়তার কারণে 880 বছর পরে, লক্ষণ সেনের পরে শেখ হাসিনার লেজ তুলে পালাতে বাধ্য হয়েছে। আমরা কি 17 বছরে কেউ পালিয়েছি? কারা পালায়? শেখ হাসিনা এবং তার মতো যারা স্বার্থন্বেষী এবং লোভী এবং নির্লজ্জ। রাজনৈতিক কর্মী কোনো সময় পালিয়ে যায় না। জেল জরিমানা যা হয় মোকাবেলা করে আবার রাজনীতির মাঠে ফেরত আসে। পালিয়ে যায় তারা যাদের মানুষের প্রতি, দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, নিজের সহকর্মীদের প্রতি কোনো দায়িত্ব জ্ঞান নেই। সেলফিশ, স্বার্থপর বলে, স্বার্থপর মানুষ কোনো সময় সমাজের জন্য কল্যাণকর হয় না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলেই 2018 ইলেকশনের আগেই উনি লন্ডন থেকে ফেরত আসলেই হতো না? ওনাকে জোর করে আনছে? ওনাকে কি লন্ডন থেকে কেউ জোর করে আনছে? না নিজে আসছেন? নিজে আসছেন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি রায়ের দিন উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে কি হলো? এটা অন্যায় রায়, তাকে একটা মিথ্যা সাজা দিল। তারপরও নেত্রী কি করে নাই? আপোষ করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ ওনার সততার জন্য, ওনার দৃঢ়তার জন্য, ওনার মানুষের প্রতি ভালোবাসার জন্য ওনার জীবন দশা দেখিয়েছে শেখ হাসিনা চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। এখান থেকে শিকার আছে? আছে। দেশ ও জাতি যখন ক্রান্তিক লগ্ন পার করছে, পালিয়ে যাওয়া যাবে না। নিজে মানুষকে বিপদে ফেলে নিজে নিরাপদ থাকা যাবে না। যদি রাজনীতি করতে চান, যদি ভাওতাবাজি করতে চান, যদি ওই আগে 17 বছর যারা বিনা ভোটের এমপি ছিল তাদের মতো এমপি খেলা খেলতে চান, তাহলে এগুলো ঠিক আছে। এগুলো অভিনয়, এগুলো যে মঞ্চস্থ করছেন এগুলো ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে মানুষ তো এখন বুদ্ধিমান, বোঝে। আমাদের একটা জিনিসের ব্যাপারে সৎ থাকতে হবে, আমাদের নিজেদের মধ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অঙ্গ সংগঠনের কোন পর্যায়ে কোনো নেতাকর্মী 17 বছর আত্মত্যাগের পরে আবার কোনো অপরাধমূলক কার্যক্রমে জড়িত হবে, এইটা আমি বিশ্বাস করতে চাই না। কারা করছে? আপনারা যাদেরকে নিজের বন্ধু মনে করছেন, কিন্তু যারা অতীতে স্বৈরাচারের দোষর ছিল তারাই আপনাদের সাথে মিলে আপনার দলের বদনামি করছে, সব চাঁদাবাজি লুটপাট করে। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। উপজেলা এবং পৌরসভা সহ সকল নেতৃবৃন্দকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে। দল ভারী করার দরকার নাই। 17 বছর যারা আপনার সাথী ছিল এরাই হচ্ছে প্রকৃত
জিয়ার সৈনিক, এরাই প্রকৃত তারেক রহমানের সৈনিক। ভাড়া করা সৈনিক আমাদের প্রয়োজন নাই। এই ভাড়া করা সৈনিকরাই বিভিন্ন জায়গায় আগের মতো লুটপাট করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, মানুষকে হয়রানি করে নামটা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দে। সবাই যখন বলে বিএনপির এই ছেলে করছে, বিএনপির ওই ছেলে করছে, যখন ছবি পাঠাতে বলি আমি ছবিগুলো চিনি না। তার মানে কি, আপনার বন্ধু সেজে যারা আপনার সাথে ঘুরছে, যারা আপনার সাথে ফটো ফ্রেমে ঢুকছে নতুন নতুন, এরাই কিন্তু আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পুরনো লোকজন। সাবধান, সাবধান। মুনাফিক কখনো আপন হয় না। নিজের দলের বদনামি করবেন না। বহিরাগত লোক আমাদের প্রয়োজন নেই। আমাদের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনে যে পরিমাণ নেতৃত্ব আছে, আগামী 500 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো নেতা কর্মী আমার দলে আছে। বাইরে গুন্ডা, বদমাইশ, ডাকাত, চোর, পকেটমার আমাদের লাগবে না। এটা হলো প্রথম ধাপের আলোচনা। এবার আছে দ্বিতীয় ধাপ। জাসাস কেন সৃষ্টি করা হয়েছে? বাংলাদেশি যে সংস্কৃতি, বাঙালিরা কিন্তু খেয়াল করে, বাংলাদেশি যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে চর্চায় আনার জন্য। আমাদের সংস্কৃতি বহুমুখী। বাংলা ভাষাভাষীদের একটা সংস্কৃতি আছে, পাহাড়িদের একটা সংস্কৃতি আছে, গারোদের একটা সংস্কৃতি আছে, সাঁওতালদের একটা সংস্কৃতি আছে, আছে না? ভিন্ন ভিন্ন অঞ্চল। আবার চট্টগ্রামের এক রকমের সংস্কৃতি, ঢাকার এক রকমের, খুলনার এক রকমের, গোপালগঞ্জের এক রকমের। এক এক অঞ্চল থেকে কিন্তু আমাদের কিছু কিছু সাংস্কৃতিক পার্থক্য আছে। সংস্কৃতি বলতে কি শুধু নাচ গান? নাচ গান। কিছু অঞ্চলে একটা বিশেষ খাবার পাওয়া যায়, কিছু মানে ধরেন আমাদের চট্টগ্রাম, মেজবান, এখন অনেক জায়গায় বিক্রি করে, কিন্তু উৎপত্তিটা কি আমাদের এলাকায়। সিলেটে গেলে সাতকরা দিয়ে রান্না করে, এখন এখানেও করে, কিন্তু এটা ওদের একটা কি কালচার, ওদের সংস্কৃতির একটা অংশ। একই সাথে বিভিন্ন এলাকা ভিত্তিক যে লোকজ সংস্কৃতি আছে, এগুলোকে সংরক্ষণ করার জন্য এবং ভারতীয় সংস্কৃতির আগ্রাসন রোধ করার জন্যই কিন্তু এই জাসাস সৃষ্টি করা হয়েছে। মাঝখানে জাসাস নিয়ে আমি খুব হতাশ ছিলাম, তবে ধন্যবাদ উত্তর জেলা জাসাস নেতৃবৃন্দকে। তারা খুব ভালো কাজ করছে। তারা নিজ দেশের সংস্কৃতিকে তারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে, এবং এই যে আজকে একটা সুন্দর আয়োজন করেছে, এই জন্য আমি উত্তর জেলা জাসাসের প্রেসিডেন্ট সেক্রেটারি টুটুল এবং আশরাফ সহ আমার উপজেলার যে জাসাস নেতৃবৃন্দ আছে এবং আমাদের জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদাত সহ যারা আছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা একটা ভালো উদ্যোগ। আমি আশা করব তারা এই আলোচনা সভার পরিবর্তে, এটা তো আলোচনা সভা করেছি, যেন পরবর্তীতে আরো সাংস্কৃতিক কোনো কর্মসূচি ওনারা হাতে নেয়। এটা কবিতার হতে পারে প্রতিযোগিতা, এটা সাংস্কৃতিক কোনো কম্পিটিশন হতে পারে, এটা গানের কম্পিটিশন হতে পারে, বা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। আমাদের দেশের কালচার, আমাদের দেশের সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে, যাতে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদেরকে বিপদগামী করতে না পারে। চট্টগ্রামে কিন্তু শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষ অনেক জনপ্রিয়, আপনারা শুনেছেন নিশ্চয়ই, যারা একটু বয়স্ক আছেন নিশ্চয়ই শোনার কথা। এরপরেও দেখেন যতগুলো বড় বড় সঙ্গীত শিল্পী হয়েছে, তারা অধিকাংশ কিন্তু চট্টগ্রামের মানুষ। আয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, নাসিম আলী খান সহ অনেক আছে, অনেক আছে যারা সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছে। তো এই 8-10 জনে শেষ হয়ে গেলে তো হবে না, আমাদের থেকে আরো প্রতিভাকে বের করতে হবে।
এই প্রতিভাকে বের করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা যেভাবে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হয়, আপনারা পুরো চট্টগ্রাম উত্তরে আপনাদের যে কটি ইউনিট আছে, আপনারা সেখানে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব। রাজনীতিটা কোনো লোক দেখানো বিষয় না, রাজনীতিটা কিন্তু জীবনের একটা অংশ। আমি গতকাল কিরকম ছিলাম, আজকে কিরকম আছি, আগামীকাল কিরকম হবে, এটা কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে। হঠাৎ করে গায়ে, হঠাৎ করে জনদরদি, এরকম তো হওয়া যায় না। একটা স্থিতিশীলতা থাকতে হবে আমাদের মধ্যে। মানুষের উপকার হওয়াটাই যেন হয় আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য, মানুষের চোখে ধুলা দেওয়াটা না। এমপি মন্ত্রী অনেক হয়েছে না? কেউ আছে দেশে? অবৈধ এমপি মন্ত্রী যে কটা হয়েছে কোনোটা দেশে আছে নাই। বিএনপির কোন এমপি মন্ত্রীকে এখন পালাইছে? 17 বছর আমরা যারা রাজপথে ছিলাম, আমরা কেউ পালাই নাই। কেন? আমরা জানি এটা আমাদের দেশ। আমরা এমন কিছু করি নাই যে আমাদের পালিয়ে যেতে হবে। এবং আমাদের সবচেয়ে বড় বিশ্বাস কি ছিল? আমার সবচেয়ে বড় বিশ্বাস ছিল, আমার চট্টগ্রামের লোক, আমার হাটাজারির লোক তো আমার সাথে আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি না চায় কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই আস্থাটা থাকতে হবে। যেটা আমি শেষে বলেছি, আমার এই যাত্রা সবচেয়ে বড় সাহস ছিল ফ্যাসিবাদী যুদ্ধের বিরুদ্ধে। আমি চট্টগ্রামের সন্তান, আমি হাটাজারির সন্তান। চট্টগ্রামবাসী এবং হাটাজারিবাসী আমার সাথে আছে। একজন রাজনৈতিক কর্মীর কাছে এর চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারে না। এবং এই শক্তি যতদিন সাথে থাকবে, ইনশাআল্লাহ কোন অপশক্তি আপনাদেরকে পরাজিত করতে পারবে না। কিন্তু আবারও বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য। এটার ব্যত্যয় ঘটানো যাবে না। মানুষকে ক্ষতি করে, মানুষকে হয়রানি করে, মানুষের সম্পদ লুট করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষ থেকে জোর করে কোনো কিছু আদায় করলে তারা আমার ভাই বা আমার সহকর্মী বলে আমি পরিচয় দেব না। আবারও বলছি, আমি বারবার প্রতিটা মিটিংয়ে বলি, দেখেন আমাদের কোনো সহকর্মী কিন্তু কোনো অপরাধ করছে না। কিছু নতুন লোক এদের সাথে ঘুরে, আমার সহকর্মীদের সাথে সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্ন কিছু বুঝিয়ে তারা আমাদের মধ্যে ঢুকে তারা এসব অপকর্ম করছে, যার দায় দায়িত্ব কিন্তু পুরোটাই আমাদের নিতে হচ্ছে। এই কাজটা যেন আমরা বন্ধ করি, এটা আমার বিনীত অনুরোধ। আমাদের যা নেতৃবৃন্দ আছে, আমার দলে যা নেতা কর্মী আছে, আবারও বলি, বাংলাদেশে আগামী 500 বছরের নেতৃত্ব দেওয়ার নেতৃত্ব আমার দলে আছে। বাইরের লোক দরকার নেই। অনেক বলেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, প্রথমেই দলীয় সঙ্গীত হবে। আমরা নিচে আসবো, বলবো, উপভোগ করবো। তবে আবারও বলি, জাসাস উত্তর জেলা, ধন্যবাদ তোমাদেরকে। খুব সুন্দর অনুষ্ঠান তোমরা করো। তবে তোমরা উত্তর জেলার প্রতিটি ইউনিটে যদি ট্যালেন্ট হান্ট এটা শুরু করো, অবশ্যই যা সার্বিক সহযোগিতা করা দরকার আমি করব। একই সাথে আমি হাটাজারি বিএনপি নেতৃবৃন্দ এখানে আছে, উপজেলা পৌরসভা, তাদেরকেও আমি আমার অনুরোধ করব, ওনারা যদি প্রোগ্রামগুলো করে তাদেরকে যেন সার্বিক সহযোগিতা করা হয়। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্যদের বক্তব্য শুনেছেন সুশৃঙ্খলভাবে। সবাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং মানুষের সাহায্য করার চেষ্টা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, দেশে থাকবেন বাংলাদেশ।